গ্রামের নতুন বিয়ে হওয়া মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, এরপর তাদেরকে ধর্ষণ করে এখানে সেখানে লাশ ফেলে রাখছে এক সাইকো কিলার। অনেক চেষ্টা করে এমনভাবে নববধূদের ভোগ করে মেরে ফেলার পেছনের রহস্য উদ্ঘাটন হয় না, তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। গ্রামের মানুষের হুঁশ উড়িয়ে দেওয়া এই সাইকো কিলারটাকে কি আদৌ থামানো সম্ভব? কি তার এই খুনের পেছনের রহস্য? গল্পের প্রতি মুহূর্তের গায়ে কাটা দেওয়ার টুইস্ট আর সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া ওডেলা রেল স্টেশনের মুভিটার গল্প। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের গল্প। ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামের নাম ওদেলা। এই গ্রামের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে আজকের গল্পটা। শুরুতেই দেখা যায় একটা মেয়ে কর্দমাক্ত অবস্থায় হাতে একটা কাটা মাথা নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে আসছে। মেয়েটা এই অবস্থায় থানায় যায়। থানার পুলিশরা মেয়েটাকে এমন অবস্থায় দেখে হতভম্ব হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে এসব। মেয়েটা সোজা গিয়ে পুলিশের টেবিলে এই কাটা মাথাটা রাখে। পুলিশ তখন এই মাথার বডিটা কোথায় তা জানতে চায়। আর এরপর ওই মেয়েটার কথায় গ্রামে একটা পরিত্যক্ত শুকনো কুয়া থেকে পুলিশরা ওই কাটা মাথার বডিটা উদ্ধার করে আনে। এখন এই যে লোকটাকে দেখছেন, ইনি হলেন আইপিএস অফিসার অনুদীপ। শতগুণ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার। জয়েন করার পর 3 মাসের প্রশিক্ষণ নিতে সে এই গ্রামে এসেছে। যাই হোক, প্রথমে আমরা যা দেখতে পেলাম তার মূল রহস্য জানতে আমাদের 3 মাস পিছনে যেতে হবে। তেলেঙ্গানা শহরে অনুদীপ নতুন পুলিশে যোগদান করেছে। তাকে ট্রেনিংয়ের জন্য ওদেলা পাঠানো হবে। তাই যাওয়ার আগে তার গার্লফ্রেন্ড রিনিকে ফোনে সে ট্রেনিংয়ের কথা বললে রিনিও তার সাথে যেতে চায়, কিন্তু বেশ দুর্গম জায়গায় হওয়ায় অনুদীপ রিনিকে তার সাথে নেয় না। ছোট্ট একটা গ্রাম ওদেলা। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম মাধবী। গতকালই তার বিয়ে হয়েছে। মাধবীর স্বামী জয় এই গ্রামের নামকরা ফটোগ্রাফার সাম্মার সাথে কথা বলছিল। আসলে সাম্মা গতকাল তাদের বিয়ের সব ছবি তুলেছে। তারা বসে গতকালের তোলা ছবিগুলো দেখছিল। মাধবী বের হতে জয় তখন মাধবীর দিকে তাকায়। অন্যদিকে দেখা যায় একটা মহিলা তার স্বামীকে ঝাঁটাপেটা করছে। এই মেয়েটার নাম রাধা আর তার স্বামীর নাম ধ্রুপদী। রাতে ধ্রুপদী মদ খেয়ে বাড়ি ফিরে চুলার ভিতর হিসু করেছে। এই জন্যে রাধা তাকে পেটাচ্ছে। আসলে ধ্রুপদী এই কাণ্ড প্রতিদিনই করে, আর এমন কাজ করলে তো মার খেতেই হবে। এর মধ্যে বাইক নিয়ে একজন লোক তাদের বাড়িতে আসে, যার নাম রানা। সে এই গ্রামের পঞ্চায়েত ধ্রুপদীকে বলে, এ কি ধ্রুপদী, প্রতিদিন মদ খেয়ে বউয়ের হাতে মার খেতে কি ভালো লাগে? তুই তো দেখছি আমাদের পুরুষ জাতির মান সম্মান ডোবাবি। এর থেকে মদ খাওয়া ছেড়ে দিলেই তো পারিস। কিন্তু ধ্রুপদী তো মদ ছাড়তে রাজি না। সে পঞ্চায়েতকে বলে, আপনি যেদিন পঞ্চায়েত নির্বাচনে হারবেন ওই দিন আমি মদ খাওয়া ছেড়ে দেব। আসলে এই গ্রামের রানার সাথে নির্বাচন করার মতো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই পঞ্চায়েত নির্বাচনে প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। তাই এই গ্রামের সবাই জানে, সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠলেও প্রতিবার নির্বাচনে রানার পঞ্চায়েত হওয়া কেউ আটকাতে পারবে না। আর এর জন্য ধ্রুপদী বুদ্ধি করে এই কথাই বলেছে, যাতে তাকে আর মদ ছাড়তে না হয়। যাই হোক, পঞ্চায়েত মূলত শার্ট আয়রন করাতে ধ্রুপদীর বাড়িতে এসেছে। তার মানে ধ্রুপদী আর তার বউ থোপার কাজ করে। তবে রাধা একজন সৎ মহিলা, তার মধ্যে কোনো লোভ লালসা নেই। ওই দিন রাতের বেলা কয়েকজন লোক জঙ্গলের মধ্যে বসে মদ খাচ্ছিল, আর তাদের মধ্যে একটা ছেলে ফোনে মাধবীর ছবি বের করে দেখছে। এই ছেলেটার নাম বিবেক। আসলে তার সাথে মাধবীর রিলেশন ছিল, তাই মাধবীর বিয়ে হয়ে যাওয়ার পর সে একেবারে ভেঙে পড়েছে। সে কিছুতে মেনে নিতে পারছে না যে মাধবী তার এখন আর নেই। তখন বিবেকের বন্ধুরা তাকে বলে, কি করলি তুই জীবনে? প্রেম করলি তুই আর ভোগ করছে আরেকজন। আসলে তুই অনেক বোকা। তোকে কতবার বলেছিলাম, তুই তো আমার কথা শুনলি না। কিন্তু বিবেক মাধবীকে অনেক ভালোবাসত, তার প্রেম ছিল পবিত্র। তখন তার বন্ধুরা বলে, আজ ওদের ফার্স্ট নাইট, দেখ নিশ্চয়ই অনেক মজা করছে। এসব শুনে বিবেক প্রচণ্ড রেগে যায়। সে অনেক মদ খায় আর রেগে গিয়ে বলে, আজই আমাকে কিছু করতে হবে। পরদিন সকাল হতে পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যায়। সবাই বলছে মাধবী মারা গেছে, কেউ তাকে মেরে জঙ্গলে ফেলে রেখে গেছে। গ্রামের সবাই তখন দৌড়ে সেখানে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। তখন পুলিশ কালভার্টের বাইকের মধ্যে মাধবীর লাশ খুঁজে পায়। দেখা যায় কেউ তাকে ধর্ষণ করে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে একজোড়া জুতো পায়। তখন সবাই মাধবীর স্বামী আর শ্বশুরকে সন্দেহ করে, তাই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসে। তখন মাধবীর স্বামী বলে, স্যার, আমি আমার স্ত্রীকে মারিনি, এটা বিবেকেরই কাজ। কারণ আমাদের এনগেজমেন্টের পর ও আমাদের মারার হুমকি দিয়েছিল। বিবেকের কথা শুনে পুলিশ আর দেরি না করে তাকে থানায় ধরে নিয়ে আসে। সবাই মিলে বিবেককে খুব মারধর করে। মার্ডারের কেস বলে কথা।
এত সহজে খুনিকে পুলিশ ছেড়ে দেবে না। কিন্তু তখন অনুদীপ বলে, ও তো এখন সাসপেন্ড, ও আসল ক্রিমিনাল নয় যে এভাবে মারতে হবে। তখন পুলিশের একজন এসআই বলেন, স্যার আমি জানি কি করতে হবে, দেখুন কিভাবে স্বীকার করে আসল কথা। এটা বলার পরই বিবেকের জামা প্যান্ট খুলে তাকে বিবস্ত্র করা হয়। তারপর বেতের লাঠি এনে তাতে তেল মাখানো হয়। এতে বিবেক জানতে চায়, এটা দিয়ে আমাকে মারবেন? এসআই বলে, মারবো না, তোর অন্তর্মহলে ঢোকাবো। যেই কথা সেই কাজ। যন্ত্রণা সহ্য করতে না পেরে বিবেক একটা পর্যায়ে স্বীকার করে যে সেই মাধবীকে মেরেছে। অন্যদিকে দেখা যায় রাধা ধ্রুপদীকে নিয়ে গ্রামের একটা ডাক্তারের কাছে গিয়েছে। আসলে তাদের বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। এখন তাদের বাচ্চার খুব প্রয়োজন। ডাক্তার জানতে চাচ্ছিল তাদের সেক্সুয়াল লাইফ কেমন। রাধা বলে ধ্রুপদীর অনেক দুর্বলতা আছে। তখন ডাক্তার তাকে কিছু পাতা আর কিছু সিরাপ দিয়ে বলে, এগুলো খেলে তোমার মধ্যে পুরুষত্ব ফিরে আসবে। এদিকে পুলিশ বিবেককে কোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে এসে সে অনুদীপের পা জড়িয়ে ধরে বলে, স্যার আমি বাঁচার জন্য মিথ্যা বলেছি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। তখন অনুদীপ ওকে একটা পানির বোতল ছুঁড়ে দেয়। এরপরে এসআইকে বলে, ওকে ছেড়ে দিন, ও দোষী নয়। এসআই তখন রেগে গিয়ে বলে, স্যার আপনি বেশি শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। ওই আসল খুনি, আর আপনি অস্বীকার করছেন কিভাবে? ও তো সবার সামনে স্বীকার করেছে যে ওই মাধবীকে মেরেছে। অনুদীপ তখন প্রমাণ দেখায় যে ভিকটিমের সব আঘাত ছিল ডান দিকে, কিন্তু বিবেক বাঁ হাতি। আর ঘটনাস্থলে যে জুতো পাওয়া গেছে তার সাইজ হলো 10। আর সব থেকে বড় বিষয়, পোস্টমর্টমে যে ডিএনএ পাওয়া গেছে তার বয়স 30 হবে, কিন্তু বিবেকের বয়স তো 25ই হয়নি। ফলে পুলিশ সেখানে বিবেককে ছেড়ে দেয়। এর মধ্যে খবর আসে ওয়ার্ড মেম্বারের ছেলের বউকে কেউ খুন করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে জঙ্গলের মধ্যে একটা মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। আশেপাশে সবাই বলছে মেয়েটার মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে, এখনো তার হাত থেকে মেহেদির দাগ ওঠেনি। এতে অনুদীপের একটু সন্দেহ হয়, কারণ দুটো খুনই হয়েছে নতুন বইয়ের, আর এই দুটি খুনের মধ্যে মিলও রয়েছে। তার মানে এটা কোনো সাধারণ খুন হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে। তবে এএসআই এই কথা মানতে নারাজ। তার ধারণা এগুলো স্বাভাবিক খুন। অনুদীপ মার্ডারের স্থানে একটা ফোন পায়, কিন্তু ফোনটিতে চার্জ ছিল না। তাই সে রাতের বেলায় থানায় গিয়ে ফোনটি চার্জে দেয়। এরপর ফোনটা ওপেন করে সব মেসেজ কল চেক করে দেখে। একটা পর্যায়ে গ্যালারি ওপেন করতে সে গ্যালারিতে একটা ভিডিও পায়, কিন্তু সেখানে কোনো মানুষের চেহারা দেখাচ্ছে না, শুধু অডিও শোনা যাচ্ছে। এখানে শোনা যাচ্ছিল এক ব্যক্তি কোনো এক মেয়েকে তুলে এনে তাকে টর্চার করছে। এরপর তার স্বামীর সাথে কাটানো প্রথম রাতের ব্যাপারে জানতে চাইছে। বাসর রাতের মেয়েটির স্বামী তার সাথে কি ব্যবহার করেছে, কিভাবে কি করেছে, মেয়েটা ধাপে ধাপে সব বলছে। আর ওই রহস্যময় দুর্ধর্ষ লোকটা মেয়েকে ঠিক সেভাবে ধর্ষণ করেছে। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করলেও কিন্তু লোকটা মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে ফেলে। এখন এই ভিডিও ক্লিপ পাওয়ার পর অনুদীপের কাছে শুধুমাত্র এই একটাই ক্লু আছে, আর তা হচ্ছে এই ক্লিপে থাকা লোকটার ভয়েস। অন্যদিকে ও ধ্রুপদীর ভাই চান্দুকে দেখা যায়। তার বন্ধু সাম্মাকে সে ফোনে বলছে, কোথায় পাস এসব ভিডিও, আমাকে পাঠা দেখি। সাম্মা বলে, পাঠাচ্ছি, দেখে ডিলিট করে দিস কিন্তু। তখন চান্দু দেখে রাধা গোসলে যাচ্ছে। সে সাম্মাকে বলে, ভাই ফোন রাখ, আমার ভাবে গোসলে যাচ্ছে। সাম্মা বলে, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এনজয় কর। এরপর রাধা গোসল শুরু করলে চান্দু দরজার ফাঁক দিয়ে রাধার গোসল করা দেখে আর ফোনে রেকর্ড করে। কিন্তু এক মহিলা এটা দেখতে পেয়ে বলে, চান্দু তুই এখানে কি করছিস? চান্দু বলে, আমার বউকে দেখি। তখন মহিলাটা বলে, আগে নিজে বিয়ে কর, তারপর বউকে দেখিস। এরপর ওই মহিলা রাধাকে ডাকতে চান্দু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সাম্মাকে দেখা যায়, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সাম্মা তার ভিডিও করছে। অন্যদিকে পুলিশ ওই ভয়েস ক্লিপটা নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় লোকদেরকে শোনায়, কিন্তু কেউ চিনতে পারে না। অবশেষে ধ্রুপদীকে শোনানোর পর ধ্রুপদী বলে, গলাটা আমার পরিচিত মনে হচ্ছে। তখন সে চান্দুকে দেখে বলে, দেখ এটা সাম্মার আওয়াজ মনে হচ্ছে, ওই তো এই ধরনের বাজে শব্দ ব্যবহার করে। কিন্তু চান্দু বলে, আরে না, ওর মতো হলেই কি ওর ভয়েস হবে নাকি? চান্দুর এমন আচরণ সন্দেহজনক দেখে পুলিশ সাম্মাকে থানায় নিয়ে আসে। সেখানে অনুদীপ ভয়েস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সাম্মার ভয়েস ম্যাচ করানোর চেষ্টা করে, কিন্তু তার ভয়েস ম্যাচ করে না। ঠিক তখনই সাম্মার পক্ষ নিয়ে একজন উকিল সেখানে আসে। সে বলে যে সাম্মা ওই দিন অন্য গ্রামে বিয়ে বাড়িতে ভিডিও করছিল। তখন বাধ্য হয়ে এসআই সাম্মাকে ছেড়ে দেয়। অনুদীপ যেহেতু এখনো ট্রেনিং নিচ্ছে, তাই সে সিনিয়র হলেও এখন এসআই এর সিদ্ধান্ত মতো তাকে কাজ করে যেতে হবে। আর এসআই চায় না যে তার কাজে অনুদীপ বাধা দিক। ওই দিন এসপি কল করে এসআইকে দ্রুত কেসের রিপোর্ট জমা দিতে বলে। এসপির কথা শুনে এসআই চিন্তায় পড়ে যায়। তাকে চিন্তিত দেখে অনুদীপ বলে, বেশি চিন্তা না করে খুনিকে খুঁজুন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু অনুদীপ তার প্রতিটা কাজে ইন্টারফেয়ার করেই চলেছে, তাই এসআই আর অনুদীপকে পছন্দ করছে না। সে অনুদীপের কথায় রেগে গিয়ে বলে, স্যার
পরীক্ষায় পাশ করা আর কেস সলভ করা এক বিষয় নয়। অনুদীপ তাকে বলে, এখন টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে, ডিএনএ টেস্ট করালেই তো আসল খুনিকে সহজে ধরা যাবে। এটা শুনে এসআই বলে, এতটা সহজ নয়। এর আগে একটা রেপ কেসের জন্য ডিএনএ টেস্ট করাতে দিয়েছিলাম, কিন্তু 6 মাস লেগে গিয়েছিল রিপোর্ট হাতে আসতে। তখন অনুদীপ তাকে কিছু জায়গার নাম বলে। সে বলে, এসব জায়গায় গেলে 4 দিনের মধ্যে টেস্টের রিপোর্ট হাতে পাওয়া যাবে। এসআই বলে, তাহলে আপনি কি বলছেন গ্রামের সব মানুষদের ধরে নিয়ে ডিএনএ টেস্ট করাবো? এটা কি সম্ভব? তখন অনুদীপ বোর্ডে একটা ছক আঁকে। সে গ্রামের মহিলা, বাচ্চা এদের সবাইকে বাদ দিয়ে 25 থেকে 30 বছর বয়সের মধ্যে যারা পড়ে আর যাদের জুতোর সাইজ 10 তাদের একটা লিস্ট করে। আর তখন দেখা যায় এই শর্ত অনুযায়ী 20 থেকে 25 জনের ডিএনএ টেস্ট করালেই হয়ে যাবে। অনুদীপ তখন এসআইকে রাজি করিয়ে ওই 25 জনের স্যাম্পল নিয়ে একটা ল্যাবে পাঠায়। কিন্তু টেস্টের রেজাল্ট আসতে 10 দিন লাগবে, তাই এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আর এখন তাদের একটাই কাজ, আর তা হলো এর মধ্যে গ্রামে আর কোনো ঘটনা ঘটে কিনা তা খেয়াল রাখা। কিন্তু এর মধ্যে বিপত্তি ঘটে। দেখা যায় গ্রামের পঞ্চায়েত আসে পুলিশ স্টেশনে। আসলে সামনে তার মেয়ের বিয়ে, আর তাই সে পুলিশ স্টেশনে আসে বিয়ের দাওয়াত দিতে। বিয়ের কথা শুনে অনুদীপ বলে, এখন গ্রামের সব মেয়েদের বিয়ে হলে এই খুনের ঘটনা ঘটছে, আর তাই আমার মনে হয় এই মুহূর্তে আপনার মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না। তাই বিয়ের তারিখটা দয়া করে পেছানোর চেষ্টা করুন। আমরা আশা করছি এই বিষয়গুলো খুব দ্রুত সমাধান করে ফেলবো। কিন্তু পঞ্চায়েত বলে, গ্রামে আর 5টা মেয়ের সাথে আমার মেয়ের তুলনা হয় না। আর সব থেকে বড় কথা হলো, আমার মেয়ের দিকে কারো তাকানোর সাহসী নেই, তাই আমার মেয়ের বিয়ে হবে এটা কেউ আটকাতে পারবে না। তো এসব বলে পঞ্চায়েত তার বাড়িতে গিয়ে মেয়ের বিয়ের সব আয়োজন শুরু করে দেয়। বিয়ের দিন সকালে অনুদীপ তাকে ফোন করে আবারও বিয়ের তারিখ পিছিয়ে দিতে বলে, কিন্তু পঞ্চায়েত তার কোনো কথাই শোনে না। শেষমেশ সে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়। ওই দিন রাতে গ্রামের সবাই অনেক আনন্দ করে। এদিকে ধ্রুপদীকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে, কিন্তু রাধা দেখে ফেলায় সে আবারও এসে ভিড়ের মধ্যে নাচতে শুরু করে। যাই হোক, আজ তাদের প্রথম রাত। রাধা পঞ্চায়েতের মেয়ে প্রিয়াকে সাজিয়ে দিচ্ছে। ফটোগ্রাফ সাম্মা তার ছবি তুলছে, কিন্তু দেখা যায় সে প্রিয়ার ছবি তোলার বাহানায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। ওই দিন রাতে বাড়ির বাইরে বসে পঞ্চায়েত তাস খেলছিল। হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। পঞ্চায়েত তখন পুলিশদের দেখে বলে, আমি আপনাদের দাওয়াত দিলাম বিয়ে খেতে, আর আপনারা এলেন আমার বাড়িতে পাহারা দিতে। আসলে ওই পুলিশ অনুদীপ পাঠিয়েছিল। তখন অনুদীপ তাদের কাছে কল করে জানতে চায় পরিস্থিতি সব কিছু ঠিকঠাক আছে কিনা। পুলিশ জানায়, স্যার আমরা তো দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে। তখন অনুদীপ বলে, তোমরা সারা রাত খুব কড়া নজর দিয়ে রাখো। আর একটু পরপর সে ওই পুলিশদের কল করে সব আপডেট নিতে থাকে। সকাল হতে অনুদীপ আবার ফোন করে জানতে চায় প্রিয়ার কি অবস্থা। তখন ওই পুলিশ দুজন বলে, স্যার এখন পর্যন্ত সে জীবিত আছে, আর এখন সে তার বান্ধবীকে পৌঁছে দিতে স্টেশনে যাচ্ছে। অনুদীপ তখন প্রিয়াকে নজরে রাখতে বলেন। এরপর ওই পুলিশ দুজন প্রিয়ার পেছন পেছন হাঁটতে থাকে। তখন ওই সাইকো কিলারকে দেখা যায় ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছে।